দুঃশাসিত এই ইউনূসের সরকার বাংলাদেশের মানুষ চায় না, এবং এই ইউনূস অবৈধ। এই ইউনূসের হাতে 5,000 নেতা কর্মীর রক্তের দাগ রয়েছে এবং 5,000-এর অধিক ধর্ষিতা নারীর রক্তের দাগ রয়েছে। তাই বাংলার মানুষকে আমরা শান্তিপূর্ণভাবে সাবধানের কথা বলছি। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ 75 বছরের পুরানো দল। তার উপরে আওয়ামী লীগ করেছিল সেই 200 বছরের ব্রিটিশ জাতাকলে যেই সমস্ত পরিবার ব্রিটিশদের বিরুদ্ধে কখনো শরীয়তুল্লাহ, কখনো মাওলানা আবুল কালাম আজাদ, কখনো সূর্য সেনের নেতৃত্বে যারা ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের পরিবারের ছেলেরাই কিন্তু সেই সময়ে মুসলিম আওয়ামী লীগ গঠন করেছিল। মনে রাখতে হবে, এই আওয়ামী লীগের পতাকার সাথে মৌলানা ভাসানী, এখানে ইয়ার মোহাম্মদের মতো সেই ঢাকায় মুক্তিচেতা মানুষের মতো মানুষ, টাঙ্গাইলের শামসুল হক, সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সেই সুদর্শন যুবক, সাহসী যুবক শেখ মুজিবুর রহমান, পরবর্তীতে বঙ্গবন্ধু, তাদের সেই সমস্ত আব্দুর রশিদ তর্কবাগিচ, তাদের সমস্ত ঘামের ফোঁটায় সেই অর্জিত আওয়ামী লীগের মানুষেরা জয় বাংলা বলতে তারা দিতে পায় না। গতকালকে আমরা একটা ছেলেকে দেখি, 9ম শ্রেণীর ছাত্র, সে তার সাক্ষাৎকারে বলেছে, আমি একজন 9ম শ্রেণীর ছাত্র, আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, আমি পারিবারিক ভাবে বঙ্গবন্ধুকে ভালোবাসি। সেই বঙ্গবন্ধুর সেই স্মৃতিকলা, সে 32 নাম্বারের ছবি সে ধরে রাখতে পারে না। একটা স্মৃতিকলা, একটা পাথর সে সংগ্রহ করেছিল তার সংগ্রহটা, আর ওই পয়সাতে ইউনূসের বাহিনী তাকে ধরে নিয়ে গেল। এই যে ছেলেটির কথা যে জয় বাংলা বলে, আর যেই আমার বোনটি অনবৈঠটি খাওয়ার পরও জয় বাংলা স্লোগান মুখে দেয়নি, আমার হাজার হাজার নেতা কর্মী কোর্ট বিল্ডিং এ গিয়েও যারা যখন জয় বাংলা বলে পুলিশের নিশ্চিত বিচারকের সামনে জয় বাংলা বলে স্লোগান দেয়, তখন সমস্ত শুধু আমার ওই কক্সবাজারের নেতাকে আমি বলবো, শুধু তিনি কেন, সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষকে বুঝে নিতে হবে আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়। ভাই আমাদের সেক্রেটারি ছিলেন, তিনি বলেছিলেন আওয়ামী লীগ একটি আবেগের নাম, অনুভূতির নাম। এই অনুভূতির আবেগ ভালোবাসা জীবনে কখনো বলে না। এই আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত। এই আওয়ামী লীগের সাথে জয় বাংলা স্লোগান যখন হাজার হাজার মুক্তিযোদ্ধা নিয়ে রাইফেল উঠিয়ে শুধু জয় বাংলা স্লোগান দিয়ে আকাশ প্রকম্পিত করেছিল, আমি কেমনে বলি সেই জয় বাংলা, যেটাই বলুক না কেন, জয় আর বাংলার মধ্যে 1 কিলোমিটার তফাৎ দেখতো। আমাদের অন্তরে, বাংলার হাজার হাজার মানুষের অন্তরে আজীবন কিন্তু জয় বাংলা বুকের ভিতরেই থাকবে, যেমন করে আমার বুকের ভিতরে আমরা লালন। আপনার কর্মীরা আপনাকে কি জিজ্ঞেস করে সাধারণ সম্পর্কে, বা আপনাদের এই অ্যাচিভমেন্টের জন্য কতদিন তাদের অপেক্ষা করতে হবে, কি জিজ্ঞাসা করে আপনাকে তারা? দেখুন, আমাদের কর্মীরা অত্যন্ত উজ্জীবিত। তারা বলতে চাচ্ছে, তারা আমাদের অনেক কিছু বলার সাথে সাথে তারা বলতে চাচ্ছে, এই ইউনূস যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে যাবে না, ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মুক্তি হবে না। কারণ এই রাজনৈতিক কর্মীদেরকে আমরা রাজনৈতিক শিক্ষা দিয়েছি। আমরা যতদিন ছিলাম, আমার ছাত্র জীবন থেকে আজ অবধি আমি প্রত্যেকটি সবাই সব সময়ে তাদেরকে রাজনৈতিক কথাবার্তা বলতাম। আমাদের পূর্বপুরুষেরা তারা বাংলার ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, আমাদের পূর্বপুরুষেরা 66 6 দফার জন্য রক্ত দিয়েছেন, আমাদের পূর্বপুরুষেরা সেই 30 লক্ষ শহীদ মুক্তিযুদ্ধে জয়গান গেয়ে আত্মাহুতি দিয়েছে শুধুমাত্র একটি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমাদের কর্মী ভাইয়েরা প্রশিক্ষিত রাজনৈতিক ভাবে, এবং তাদেরকে বলে দিয়ে আছে, এবং তারা জানে এই বাংলাদেশ থেকে যদি যতদিন ইউনূসের দুঃশাসন যাবে না, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কখনো পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। তারা বুঝে আমাদের 3000 পুলিশ সদস্য হত্যাকাণ্ডের বিচার চাইতে হবে। আমার কর্মীরা বুঝে, আমার কৃষক তার বাপেরা এখন আর কিন্তু সেই 15 কেজি চাল নিয়ে ঘরে ফিরতে পারে না। আমার কর্মীরা বুঝে আজকে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কর্মীরা বুঝে আজকে সমস্ত কিছুর মান নিম্নমুখী হয়েছে। আমাদের কর্মীরা বুঝে সেই বর্তমানে এনসিপি সেই আমাদের যে আসিফ ভুঁইয়া আর এপিএফ রাতারাতি 150 কোটি টাকার মালিক হয়ে যায়। আমাদের কর্মীরা বুঝে, আমাদের কর্মীরা বুঝে আসিফ ভুঁইয়ার ভাই অস্ট্রেলিয়াতে রাতারাতি একদিনে তার অ্যাকাউন্টে 6 কোটি টাকা ঢুকে গেছে। আমাদের এমপিরা বুঝে, আমাদের এমপিরা বুঝে মোহাম্মদ ইউনূস
4,000 কোটি টাকা সে তার প্রতিষ্ঠানের জন্য সে অতিরিক্ত করে সে কর আদায় করেছে এবং 600 কোটি টাকা তার ব্যক্তিগত অভিলাষের ক্ষমতা বলে সে মকুব করেছে। আমাদের কর্মীরা বুঝে বাংলাদেশের কাউকে বাইরের ব্যবসা করতে না দিয়ে মোহাম্মদ ইউনূস সেই জাপানের সাথে মানব পাচারের ব্যবসা করে তার সেই ট্রাভেল এজেন্সিকে 50,000 কোটি টাকার ব্যবসা সে পাইয়ে দিয়েছে। আমাদের কর্মীরা বুঝে বিএনপি চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, 50,000 ঘর বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে চাঁদাবাজি করে। আমাদের কর্মীরা বুঝে তাদের ঘর বাড়িতে গত 1-1.5 বছর ধরে তাদের ঘর বাড়িতে থাকতে পারে না, তারা এখন বিলে ময়দানে অথবা দূরের আত্মীয় স্বজনের বাড়িতে থাকে। আমাদের কর্মীরা বুঝে বাংলাদেশকে যদি উন্নয়নের ধারায় নিয়ে যেতে হয় তাহলে আমাদের লকডাউন শাটডাউন ছাড়া কোনো পথ নেই। আমি এই কথাগুলো শুধু বলতে চাই। কমল ভাই, এই যে বাংলাদেশের যত বিদেশিদের হাতে তুলে দেওয়ার যত কথাবার্তা শোনা যাচ্ছে পুরো আপনার এলাকাতে, সেই করিডোর, কক্সবাজার, চট্টগ্রাম বন্দর, পুরো এলাকাটা বিশাল একটা নেটওয়ার্ক যেটা নিয়ে মানুষের অনেক কানাঘুষা। আপনাদের কাছে আসল তথ্যটা কি হচ্ছে আসলে ওই এলাকাগুলোতে? সম্মানিত ফজলুল বারী ভাই, আমি ছাত্র জীবনে প্রায় 19 প্রকারের চাকরি করেছি। ছাত্র জীবনে আমি 40টা দেশের উপরে ভ্রমণ করেছি। আমার অল্প জ্ঞান রয়েছে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে। বাংলাদেশের বিভিন্ন সেক্টর গুলো বিভিন্ন কোম্পানিকে দিয়ে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার পক্ষে আমিও আছি, দেয়ার পক্ষে। কিন্তু যে চুক্তি জাতি জানে না, দেশ জানে না, পৃথিবীর মানুষ জানে না, তাদের এই চুক্তি করার ক্ষমতা কে দিয়েছে? এটা কি ইউনূসের বাপের রাষ্ট্র? আমার নেতৃত্ব সেন্ট মার্টিন দেয় নাই। আমার নেত্রী যদি বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে চট্টগ্রাম বন্দর নয় আরো অনেক কিছু দিতে পারতো, কিন্তু সেটি আমরা সমর্থন করি। আমরা ইউনূসের ভালো দিকগুলোকে সমর্থন করব, কিন্তু জাতি জানে না, দেশ জানে না, তার স্ত্রী পরিবার পরিজন জানে না এবং কাউকে দেখানো যাবে না, তাহলে এই ধরনের চুক্তিকে আমরা কালো চুক্তি বলি। এবং এই চুক্তিগুলা বিশেষ করে আমরা শুনেছি সেন্ট মার্টিন দ্বীপ দিতে চলেছে, আমরা শুনেছি মাতারবাড়ি দ্বীপের অলিখিত চুক্তি হয়ে গেছে, আমরা শুনেছি এবং প্রকাশ্যে তারা বলছে চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দেওয়া হবে। আমরা বিদেশিদেরকে দিতে চাই, তারা যদি আমাদেরকে যদি ভালো করতে পারে আমরা দেওয়ার পক্ষে। কিন্তু কেন জানা হবে না, কেন টেন্ডার হবে না, কোন দেশে দিতে চাচ্ছে, কোন বিদেশি কোম্পানিকে দিতে চাচ্ছে, টেন্ডারের ভিত্তিতে এটা হতে হবে। কোন দেশের সাথে যদি আমাদের যদি বিজনেস রিলেশন যদি মেনটেন করতে হয় আন্তর্জাতিক রাজনীতির কারণে অথবা আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের কারণে, তাহলে দিকে রাজি আছে। কিন্তু আমার দেশের স্বার্থ কোথায় আছে জাতিকে আগে জানা, জাতিকে আগে বুঝতে হবে। আমি সকলকে আমার বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আমি পার্লামেন্টেও বলেছি, আমার কক্সবাজারেও বলেছি, আসুন আপনারা কক্সবাজারে বিনিয়োগ করুন, আমার ট্যুরিজম খাতে বিনিয়োগ করুন, আমাদের প্রাকৃতিক গ্যাস খাতে বিনিয়োগ করুন, কিন্তু বিনিয়োগ করার আগে জাতিকে জানাতে হবে। আর যেই কিছু আমি যদি জাতিকে জানাতে যদি আমি অক্ষম হই অথবা আমি যদি সক্ষমতা না থাকে, বুঝে নিতে হবে ডাল মে ইউজ চালা হ্যায়, এটা পুরা জাতির প্রশ্ন। আমি আজকে আশা করবো বিএনপি আমাদের ভাইয়েরা আপনারাও রাজনীতি করেন, রাজনৈতিক প্রতিযোগিতায় এক সময় আমরা হারতে পারি, আবার হয়তো নির্বাচনে আমরা জিততেও পারি অথবা হারতেও পারি। কিন্তু বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের অথবা অন্যান্য দলের ভাইয়েরা, আপনারা যারা সরকার গঠনের কথা ভাবছেন অথবা আপনারা যারা সরকার গঠনের সম্ভাবনা দেখছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা কেন এই দেশ বিক্রির বিপক্ষে আপনারা কোনো কথা বলছেন না? যদি আমার কথা মিথ্যা হয়ে থাকে কেন আপনারা এটা প্রতিবাদ করছেন না? নিশ্চয়ই এখানে কোনো কিছু আছে এবং এই কোনো কিছুর জন্য আমাদের প্রশ্ন জীবন থাকবে। আমরা দেশের সবকিছু বিদেশি কোম্পানি আমার এখানে ইনভেস্ট করুক, আমার গার্মেন্টস খাতে ইনভেস্ট করুক, আমাদের বিদ্যুৎ খাতে বিদেশি কোম্পানি ইনভেস্ট করুক, আমার পোর্টও আমরা দিতে চাই, কিন্তু দেওয়ার আগে এখানে নির্বাচিত সরকার আসতে হবে, এখানে জনগণের সরকার আসতে হবে। যারা বর্তমানে দিয়েছে তারা কেউ বাংলাদেশের নাগরিক নয়, ইউনূস বাংলাদেশের নাগরিক নয়, খলিল সহ 23 জনের মধ্যে 17 জন বাংলাদেশের নাগরিক নয়, বিদেশি পাসপোর্ট তারা কিন্তু এখন আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দেশ এখন কিন্তু বিক্রি হয়ে আছে। দেশ চালাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা বিশ্বাস করি না।
দেশীয় মানুষ যেদিন আসবে সকলের সাথে বসে যেদিন উচ্চ কক্ষ বলি, নিম্ন কক্ষ বলি, অথবা সংসদ ভবন বলি, যেখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হয়েছে তাকেই আমরা সমর্থন করি। ফজলুল বারী ভাই, আপনি যাদেরকে আহ্বান জানালেন তাদের 2 করে 6 জন প্রতিনিধি ইউনূস যখন সর্বশেষ আমেরিকাতে যান 6 জন প্রতিনিধি তাদের সঙ্গে গিয়েছেন। এই 6 জনের সাথে এখানে স্টেট ডিপার্টমেন্টের বৈঠক হয়েছে। বৈঠকটার মূল কারণটা হচ্ছে ইউনূস যা যা দিয়েছেন তারা ক্ষমতায় আসলে এগুলা তারা কন্টিনিউ করবে। কাজেই এক ধরনের দাসপথ শুধু ইউনূস না, এই 3টা দল দিয়ে বসে আছে। এটা প্রতিরোধ করবেন কিভাবে আপনারা? দেখুন, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট তারা হয়তো জানে অথবা জানে না, অথবা তারা সময়ের অপেক্ষায় আছে। বুঝে নিতে হবে, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কখনো সংখ্যাগরিষ্ঠের দল হতে পারে না। আওয়ামী লীগ এখানে 35 থেকে 39% নিচে ভোট পায়নি। এখন বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করুন, বাংলাদেশের মানুষকে আগে ভালো ছিলাম তারা বলুন। এখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, বাংলাদেশে ফেরানোর জন্য হিটসলও কিন্তু এখন অভয় নিয়ে তারা স্লোগান দেয়। এই কথাগুলো স্টেট ডিপার্টমেন্টকেও বুঝতে হবে, মনে রাখতে হবে। ওই 3টি দলের 6 জন প্রতিনিধি কিন্তু বাঙালি জাতির প্রতিনিধি নয়। এখানে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সকলকে, আমি বলবো শুধু স্টেট ডিপার্টমেন্ট কেন, সমস্ত পৃথিবীর সমস্ত দেশে, ভারতীয় তাদেরকে চিন্তা করতে হবে সকল দলের সাথে সমন্বয়। আমরা সেই কথাগুলো বলছি। আমরা আজকে ফজলু ভাই, আমরা বলিনি তারা জনগণের প্রতিনিধি না। আওয়ামী লীগের ভুল থাকতে পারে, কিন্তু এই কারণে পুরো দলটাকে, 7 কোটি মানুষের দলটাকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, এইটা কিন্তু কখনো হয়নি। এটি সেই 71-এর প্রতিধ্বনি আমরা শুনতে পাই। বাংলাদেশে যে ইউনূস মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিল, মেটিকুলাস ডিজাইনের পরে আমরা দেখেছি জাতির জনকের দ্বারা সেই ভাস্কর ভাঙা হয়েছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাঙালি জাতিসত্তার কবি, যিনি বাঙালি শুধু নয় ইসলামী জাতিসত্তার কবি, কবি নজরুলের সমস্ত ভাস্কর্য, পল্লী কবি, জসীমউদ্দিনের সমস্ত সংস্কৃতি সব কিন্তু ধ্বংস করা হয়েছে। এসএম সুলতান, জয়নুল আবেদিন এখন আমাদের অতীত। আমাদের সবকিছু কিন্তু এখন আর নেই। আমাদের সংস্কৃতি, আমাদের বাওয়ালি গান, আমাদের সবকিছু বাংলাদেশে অলিখিত নিষিদ্ধ। জেলা প্রশাসনকে বলে দেওয়া হয়েছে কোন সংস্কৃতিকে উচ্চারণ করতে যাবে না। আজকে প্রাইমারি স্কুলে সরকারি ভাবে সঙ্গীতের কোনো চর্চা নেই। আজকে তারা কিন্তু বলছে তারা বাংলাদেশে সেই তালেবানের সরকার তারা কায়েম করতে চায়, এবং বিএনপিও কিন্তু এ বিষয়ে কোনো কিছু বলছে না, তারা সকলের ক্ষমতা চায়। আমি আজকে সকলকে বলবো, আমি আমার বাংলাদেশের, বিশেষ করে আমার সুদক্ষ সেনা বাহিনী, তাদের প্রতি দেশের মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে, সবকিছু আছে। কিন্তু যখন আমিও কিন্তু একজন কিন্তু সেনা পরিবারের একটি সদস্য। আমার পরিবারের অনেক 5 জন আছে সেনাবাহিনীতে চাকরি করে। সেনাবাহিনীতে চাকরি করে আমারও সব ছিল, কিন্তু সেই সময়ে আমার উচ্চতার যোগ্যতার অভাবে আমি পারিনি। কিন্তু ফজলু ভাইয়েরা সেনাবাহিনীকে সব সময় জাতি সম্মান করে, আমিও সেলুট দিই। আমার আজীবনের আফসোস থাকবে আমি সেনাবাহিনীতে আমি যোগ দিতে পারিনি, কিন্তু আমার ফজলু ভাইয়েরা আজকে সেই সেনাবাহিনীর করুণ দশা দেখলেন, যখন ফুয়াদের মতো একজন অখ্যাত অজানা ব্যক্তি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেয়, আর যখন হাসনাত আব্দুল্লাহ যখন বলে ওয়াকান্না হাসনাত, তখন কিন্তু আমার বুক কেঁপে উঠে, আমার লজ্জায় রক্তানত হয়ে যায়। কারণ এই সেনাবাহিনী আমাদের সকলের, আমার বাবার সাইড, আমার মায়ের সাইডের অনেকেই সেনাবাহিনীতে চাকরি করেন। এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে কিছু মুসলিমীয় সেনাবাহিনীর কারণে। 1,60,000 সেনাবাহিনীর মধ্যে আমি সকলকে সম্মান জানাচ্ছি, কিন্তু কিছু মুসলিমীয় সেনাবাহিনীর কারণে যেমন বারবার সেনাবাহিনীর ইজ্জত নষ্ট হয়েছে। গোপালগঞ্জের গণহত্যা তারই সাক্ষী। আমি মনে করে থাকি এই কিছু উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর কারণে কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য জাতির সামনে ভাঙা হয়েছে। এই সব কিছু সেনাপ্রধান যিনি আছেন তাকে দাঁড়াতে হবে, তাকে শক্ত হাতে দাঁড়াতে হবে। তিনি 5 তারিখেই বলেছিলেন ইনশাল্লাহ দেশ ও জাতির দায়িত্ব আমি নিলাম। আমি আজকে সকলের কাছে প্রশ্ন,
5,000 আমার ধর্ষিতা নারী, আজকে 50,000 ঘর বাড়ির লুটপাট, আর আমার 20,000 ঘর বাড়ি আমার বাড়ি সহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এই সব কিছু কিন্তু আমার সেনাবাহিনীর কি অক্ষমতাও প্রকাশ করে না? আমার সেনাবাহিনীর নেতৃত্বের অক্ষমতাও কে প্রকাশ করে না? আমার কথাগুলো যদি ওয়াকার সাহেব আপনি শুনতে থাকেন, তাহলে আমি সাহস নিয়ে বলতে চাই, 3 বার এমপি ছিলাম, কখনো কোনোদিন দুর্নীতির সাথে লাগেনি। আমি কক্সবাজারের মানুষ, কক্সবাজারে বিএনপি জামাতের বিরুদ্ধে আমার বিরুদ্ধে কখনো তাদেরকে হয়রানি, রাজনৈতিক হয়রানি অথবা মামলা দেওয়ার কথাও কেউ এখনো বলেনি। আমার বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ নেই, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, অতিরিক্ত সম্পদ অর্জনের অভিযোগ নেই। এই 11 বছরে আমার বাবা শিক্ষক ছিলেন, 50 বছর রাজনীতি করেছেন, আমার বাবা রাষ্ট্রীয় পদেও ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোন দলের মানুষ আমার বাবার বিপক্ষে এখনো সমালোচনা করে না। আমিও সেই বাবার সন্তান। ওয়াকার সাহেব, সাহস নিয়ে বলছি, আমার বুদ্ধি শুনুন, অন্য কারো বুদ্ধি নয়, পাকিস্তানের বুদ্ধি নয়, অথবা অন্য কারো বুদ্ধি নয়, আমার বুদ্ধি শুনুন। মুক্তিযুদ্ধকে অসম্মান করে জীবনে কেউ টিকে থাকতে পারবে না। আমি কমল যদি মুক্তিযুদ্ধকে ক্ষমতার লোভে একদিন অসম্মান করি, আমার মতো মানুষ খড়ের মতো উড়ে যাবে। আপনি আমার ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, আপনাদেরও কিন্তু ইতিহাস কিন্তু একদিন সাক্ষী দেবে। এখনই ঘুরে দাঁড়াবার সময় ওয়াকার সাহেব, আপনি মাননীয় সেনা প্রধান, এখন আপনার সবকিছু আছে। আপনার 1,60,000-এর মধ্যে আমি জানি না কতজন আপনার সেই সমস্ত অত্যাচার, অনাচার, লুটপাট, চাঁদাবাজি সবকিছুর সাথে সম্পৃক্ত। কতজন বিশ্বাস করে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই দেশে হবে না? কতজন বিশ্বাস করে বাংলাদেশে অন্যান্য দেশের সেই যুদ্ধ জাহাজগুলো বিনা পাসপোর্টে চলে আসবে, সেনাবাহিনী একদিন জেগে উঠবে? আমি আজকের এই সবাই জানি আমার বিরুদ্ধে আপনার অনেক ক্ষোভ থাকতে পারে, আমি প্রটোকলের কারণে হয়তো বা আমার বিরুদ্ধে আপনার অনেক ক্ষোভ থাকতে পারে, অনেক মামলা দিতে পারেন, অনেক শাস্তি দিতে পারেন, কিন্তু আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, কারণ আপনারা শুনছেন না, আপনাদেরকে সেই রাস্তার লোকেরা, অখ্যাত অজানা লোকেরা আপনার বিরুদ্ধে যখন স্লোগান দেয়, আমার ব্যক্তিত্ব কাঁপে। আমরা এখনো বলছি না আপনি অযোগ্য, কিন্তু আপনাকে যোগ্যতার প্রমাণ এখনো দেখাতে পারেনি সেনাবাহিনী। সেনাবাহিনীকে মানুষ এখন ভয়ও পায় না, সালামও দেয় না। এই সেনাবাহিনী আপনারা রাষ্ট্রে এইভাবে অত্যাচার, অনিচার, এইভাবে আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দলকে আপনারা বাইরে রেখে যে নির্বাচন করার সিদ্ধান্ত নিচ্ছেন, এইটা বাংলাদেশে কখনো এইটা যুক্তিসঙ্গত হবে না। আমি সকলকে বলবো, প্রশাসনের সকলকে বলবো, আপনারা অত্যাচার করবেন না, শাটডাউন হবে। আমার কর্মী ভাইদেরকে পুলিশ ভাইয়েরা অত্যাচার করবেন না। আমার সেই পুলিশ ভাইয়েরা যদি অত্যাচার করেন, একদিন আপনাদের বিরুদ্ধেও কিন্তু আপনাদেরকেও কিন্তু কাঠগড়ায় হিসাবের খাতায় আসতে হবে। এই শাটডাউন কোন মানুষের শাটডাউন। আমরা দেশকে রক্ষা করতে চাই। আমরা সেই পুঁজিবাজার থেকে 90,000 কোটি টাকা যারা নিয়ে গেছে তাদের আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই সমবায় ব্যাংকের 16,000 কোটি সোনা যারা লুটপাট করেছে তার সুষ্ঠু আমরা তদন্ত দেখতে চাই। আমরা তদন্ত দেখতে চাই কারা ছাত্রদেরকে হত্যা করেছে। স্নাইপার রাইফেলের গুলি, আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছেন স্নাইপার রাইফেলের গুলি তাদের কপালে ঢুকেছে। 7.62 রাইফেল তো পুলিশের কাছে নেই। এই 7.62 রাইফেল থেকে এসেছে, কতজনের মাথায় গুলি লেগেছে, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের কথা অনুযায়ী আমরা তার শনাক্ত করতে চাই, তদন্ত করতে চাই। আমরা তদন্ত করতে চাই কারা পুলিশকে উল্টে করে ঝুলিয়েছিল, আমরা তার তদন্ত করতে চাই। প্রত্যেকটি ছাত্র হত্যার তদন্ত করতে চাই এবং প্রত্যেকটি পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করতে চাই। যখন হাসিবুর রহমানরা বলে যদি আমরা পুলিশ হত্যা না করতাম, যদি মেট্রো রেল আগুন না দিতাম, যদি আমরা বিজেপি ভবন আগুন না দিতাম, তাহলে কি সরকারের পতন হতো? তাহলে তারা হত্যা দায়িত্ব স্বীকার করে নিয়েছে। সমস্ত হত্যাকাণ্ডের সেই আবু সাইদ থেকে শুরু করে সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। আমার হাতে কোনো রক্তের দাগ নেই, আমি রক্তের দাগের বিশ্বাসী নয়। আমি আমার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে বলবো আপনারা সেই সকল কিছু ভুলে গিয়ে আমার এই হাতে দুর্নীতির কোনো ছাপ নেই। আমি সমস্ত রাষ্ট্রযন্ত্রকে বলবো, সাহসের সাথে বলবো, আপনারা সকল কিছু তদন্তের ব্যবস্থা করুন, সঠিক ইতিহাস আপনারা বের করুন। সেই উড়ে এসে জুড়ে বসে মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশটাকে অন্যের হাতে তুলে দিয়ে দেশটাকে তো আপনারা তো ডাবের সব পানি খেয়ে ফেলে এখন যদি নির্বাচিত একটি অংশের হাতে যদি আপনারা যদি নাম অবস্থা তুলে দেন, তারা কি করবে? শুধু রিজার্ভের খাতা, রিজার্ভের টাকা কি বাংলাদেশ সরকারের? এই টাকা আমার সেই ফরেন রেমিটেন্স, এইগুলো আমার সেই বিদেশে থাকা 1.5 কোটি মানুষ কষ্ট করে খামে ফোটা ফেলে এই টাকা পাঠিয়েছে, এই টাকা সরকারের নয়।
এই টাকা দিয়ে আপনারা শুধু রিজার্ভ দেখিয়েছেন, 1 বছরে একটা উন্নয়নের বাজেটে 1 টাকা খরচ করতে পারেননি। আমার রাস্তাঘাট সব বন্ধ, আমার হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের বঞ্চিত শিক্ষকেরা এখন রাস্তায় রাস্তায় কাঁদে, তারা এখন চলতে পারে না, তাদের প্রমোশন নেই, আমার আত্মীকরণ নেই সেই এমপিভুক্ত শিক্ষকদের, আমার শ্রমিকদের ভাগ্য কি হবে, আমার বন্ধে যাওয়া সেই সমস্ত কিছু কি হবে। শুধু বলেন অ্যাসালম অ্যাসালম, অ্যাসালমের কথা বলে আপনারা কত হাত পার পাবেন। অ্যাসালমের 24,000 কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে নাকি এখনো রয়ে গেছে আপনাদের হিসাব মতে। আর আপনাদের হিসাব মতে আমি হিসাব করে দেখেছি এবং আল জাজিরার হিসাব মতে অ্যাসালমের বিরুদ্ধে 7,000 কোটি টাকার বিদেশে আপনারা শুধু সম্পদ হওয়ার কথা বলেন, কিন্তু যার 24,000 কোটি টাকা আছে আপনারা শুধু বদনাম করেন। শেখ হাসিনা টাকা নিয়ে গেছে, ইউনূস সাহেব আপনার বয়স 87 বছর, আপনি মিথ্যা কথা বলেছেন। জয়ের জন্য আপনার 400 কোটি টাকা বছরে পাঠাইতে হয়, এই কথাগুলো ইউনূস সাহেব আপনি আমার বাবার ক্লাস ফ্রেন্ড, আপনি আমার বন্ধু, কিন্তু আমি মেনে নিতে পারি না। নতুন প্রজন্ম নয়, আমি আপনার পরবর্তী প্রজন্মের একজন মানুষ হিসেবে আপনি মিথ্যা কথা বলেছেন। মিথ্যা অপবাদ দিয়ে জাতিকে ধরে রাখা যাবে না। আমার কোন নেতা যদি, আমিও যদি অন্যায় করে থাকি, আমার শাস্তি হোক, আমার শাস্তির বিধান হোক, কিন্তু সমস্ত কিছুর হিসাব নিকাশ দিয়ে যেতে হবে। ব্যাংকের টাকা কারা সরিয়েছে? শেখ হাসিনা তো ব্যাংকের টাকা নিয়ে প্লেনে করে উধাও হতে যায়নি। 5 তারিখ পর্যন্ত যদি ব্যাংকের সমস্ত ব্যাংকে টাকা থাকে, 6 তারিখ থেকে কেন ব্যাংকের টাকা চলে গেল? ফজলুল বাড়ি অনেক কথা আছে, আপনি আমাকে এত সময় দেবেন না। এই টাকাগুলো কোথায় গেল? এই টাকাগুলো কারা ভাগ করে নিল? কারা 5-7 দিনের মধ্যে সরকারি সমস্ত ব্যাংকের কর্মকর্তাদের কাঠ ধরে সরিয়ে তারা নিজেরা বসলো? আমার 1200 অধ্যক্ষকে ছাত্র দিয়ে বেইজ্জত করালো, মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা দিল। এই কি বাংলাদেশ আমরা চেয়েছিলাম? আমার ফজলুল বাড়ি ভাই সেই 71 ভাই কালকে 17 তারিখ সোমবার একটা রায় দেবে। রায়টা কি হবে আমরা সবাই জানি, আপনিও জানেন। এই রায়টা কি আটকাতে পারবেন? রায়টা কি কিভাবে আপনি মোকাবেলা করবেন? দেখুন, জনগণ, রাজনৈতিক নেতার বিচার কখনো জনগণের আদালতেই হয়, সেটি কিন্তু কোর্টের আদালতে হয় না। কালকে যে কোর্টটি বসেছে, যেই সরকার কোর্টটি বসিয়েছে, প্রথমত সেই কোর্টটি অবৈধ। 1 নাম্বার, কোন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকলে তাকে ক্ষমতা হস্তান্তর করে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় সংবিধান মোতাবেক। 2 নাম্বার, যদি নির্বাচিত সরকার যদি ক্ষমতা সেই সময়ে যদি কোন ক্ষমতা অর্পণ পত্র যদি না দিয়ে থাকে, যেটি মহামান্য রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা দেয়নি, সেই ক্ষেত্রে তাহলে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সেই মিটিং বসে অনুমোদন করিয়ে প্রধান বিচারপতির ডিকটেশন নিয়ে, সকলের ডিকটেশন নিয়ে একটি আইন অধ্যাদেশে পরিণত হয়। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারে। এখানেও কিন্তু সরকার গঠনের সময়ে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের কোনো অনুমোদন নেওয়া হয়নি। দ্বিতীয়ত, যে কোর্টটিতে কালকে বিচার হচ্ছে সেই কোর্টটি অবৈধ। এই কোর্টটি হচ্ছে কি একটি অধ্যাদেশ দিয়ে জারি করা। একটি বাংলাদেশের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল, যেটি 1973 সালে গঠিত ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালের মধ্যে কিন্তু লেখা ছিল যুদ্ধের সময়ে 71-এ যারা অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ, সেখানে শুধু বিচার হবে। আর কিন্তু এবারে যে অধ্যাদেশ দিয়ে যে ইউনূস সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলেন, মনে রাখতে হবে অনির্বাচিত সরকারের যেটি অধ্যাদেশ থাকে সেটি পূর্ণাঙ্গ আইন হতে পারে না। সেই পূর্ণাঙ্গ আইনে কিন্তু সেই অর্ধাঙ্গ সেটি একমাত্র আইন হতে পারে পার্লামেন্টের 2/3 সদস্যের অনুমোদন সাপেক্ষে, এবং সাপেক্ষে হলে সেই কোর্টটি বৈধ হয়ে যেত। এখানে যেহেতু অধ্যাদেশটি পূর্ণাঙ্গ আদালত নয়, সেই ক্ষেত্রে সেই আদালতে যারা আছেন পুরো আদালতটাই অবৈধ। 3 নাম্বার হচ্ছে কি, বিচারক যারা আছেন তাদের সবার রাজনৈতিক পরিচিতি হয় বিএনপি অথবা জামাতের রাজনৈতিক পরিচিতি তাদের রয়েছে, ডকুমেন্ট আমার কাছে আছে। প্রসিকিউটর অথবা আসামি পক্ষে শেখ হাসিনার পক্ষে যিনি স্টেট ডিফেন্স হয়ে কাজ করছেন সেই অ্যাডভোকেট, তিনিও কিন্তু একটি রাজনৈতিক দলের সমর্থক এবং তাকেও কিন্তু সংশ্লিষ্টতার ডকুমেন্ট আমাদের মধ্যে আছে। এখানে ন্যায় বিচার হওয়ার কোনো প্রশ্ন নেই। কারণ আপনি এই বিচারে দেখবেন, এই বিচারে কিন্তু শেখ হাসিনা
সেই কথোপকথনের কথা বলে শাস্তি দেওয়ার জন্য আগেভাগে শাস্তি তৈরি হয়েছে, সেটি এআই দিয়ে তৈরি। আমাদের দাবি সেটি যে এআই নয়, সেটি কিন্তু বিদেশি কোন সংস্থার এখানে কিন্তু অনুমোদন দরকার হবে। এই সরকার সেটি নেয়নি। দ্বিতীয়ত হচ্ছে কি, এখানে পুলিশ যে হত্যাকাণ্ড করেছে, সেখানে পুলিশ হত্যাকাণ্ডের আগে যে পুলিশকে উল্টে করে ঝুলিয়ে মেরেছে, এনায়েতপুরে 13 জনকে একসাথে আগুন দিয়ে পুড়িয়েছে, যাত্রাবাড়ি পুড়িয়েছে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু এখানে বিবেচ্য বিষয়ে আসেনি। মনে রাখতে হবে ফজলু ভাই, পুলিশের চাকরিমালা 153 ক ধারায় 90 থেকে 106 নম্বর ধারা মোতাবেক স্পষ্ট উল্লেখ রয়েছে, নিজের আত্মরক্ষা, দেশীয় এবং জনগণের সম্পদ এবং যান রক্ষার্থে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। এখন পুলিশের গুলির কথা বলা হয়েছে, কিন্তু পুলিশ কিন্তু এখানে যে আগে গুলি করে আত্মরক্ষার্থে করতে পারে, এখানে পুলিশের কথা বিবেচনা করা হয়নি। টোটাল কথা হচ্ছে কি, আমরা এই কোর্ট মানি না, এই কোর্ট জনগণ মানে না, এই কোর্ট অবৈধ এবং এই কোর্টের সমস্ত বিচার অবৈধ। এই কোর্টের জাজমেন্ট যারা আছে তারা সকলেই কিন্তু বিএনপি অথবা জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা প্রয়োজনে বিচার হতে পারে আন্তর্জাতিক আদালতে, অথবা আমরা আন্তর্জাতিক আদালতের তত্ত্বাবধানে যদি বিচার হয়, সেই বিচারের রায় আমরা মেনে নিতে পারি। আমরা বিচারের পক্ষে আছি। যদি দোষ আমারও হয়, আমারও শাস্তি হওয়া দরকার, কিন্তু এই পক্ষপাতমূলক বিচার ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট, সেটি কখনো নৈতিক এবং বৈধ হতে পারে না। শাটডাউনের পরে আপনারা কি কর্মসূচি দেবেন? যতদিন বাংলাদেশে অন্যায়, অত্যাচার, অবিচার বন্ধ হবে না, যতদিন সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না, যতদিন আমার মুক্তিযোদ্ধা ভাইদের সম্মান রক্ষা হবে না, যতদিন আমার রাজনৈতিক কর্মীদেরকে জেলে বন্দী রেখে মিথ্যা মামলায় বন্দী রাখা হবে না, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। যতদিন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি হবে না, যতদিন 400 কলকারখানা খুলে দেওয়া হবে না, যতদিন আমার পাটকল গুলো খুলে দেওয়া হবে না, যতদিন আমার সেই বাংলাদেশের টেলিকম ব্যবসাগুলো বিদেশিদের হাত থেকে উদ্ধার করা যাবে না, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। কোন কর্মসূচির চিন্তা করেছেন আপনারা শাটডাউনের পরে? আমি বলেছি, এটা আন্দোলন বাংলার মানুষ কখনো সেই ইউনূসের করা কোন চুক্তি, কোন নীতিমালা, কোন নির্দেশ, কোন নির্বাচন বাংলার মানুষ মানবে না। এই নির্বাচন, তার সমস্ত কর্মকাণ্ড অবৈধ। তাকে কে দায়িত্ব দিয়েছে? 17 জন বিদেশি পাসপোর্ট হোল্ডার বাংলাদেশে এসে তারা এখানে মাতব্বরি করবে, বাংলাদেশকে তারা সেই বিদেশিদের কাছে জিম্মি করে রাখবে। কোথায় বাংলার সার্বভৌমত্ব, কোথায় স্বাধীনতা? তাহলে আমরা ব্রিটিশকে আমরা দৌড়ালাম কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা কেন দৌড়ালাম? কেন আমরা 71-এ মুক্তিযুদ্ধ করলাম? তাহলে আমরা যদি এই ইউনূসের সমস্ত অপকর্ম আমরা যদি মেনে নিতে যদি বাধ্য হই। আপনাকে অনেক ধন্যবাদ কমল ভাই, মূল্যবান সময়ের জন্য। আপনি ভালো থাকবেন। বাড়ি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে যারা আমার কথাগুলো শুনছেন দেশে বিদেশে, সকলকে ধন্যবাদ। সকলের জন্য দোয়া করি, সকলেই আমার বাংলাদেশের মানুষ যাতে দুবেলা ভাত খেতে পারে, বাংলাদেশের মানুষ যাতে আর ধর্ষিত না হয়, বাংলাদেশে যাতে আর রাজনৈতিক ভাবে যাতে কোনো ধরনের যাতে কেউ অত্যাচারিত না হয়। মনে রাখতে হবে 1975 সালের 15 আগস্টের পরে, সেই সময়ে জাতির জনককে হত্যা করা হয়েছিল। সেই সময়েও কিন্তু যারা পরাজিত ছিল তারা কিন্তু সাধারণ মানুষের ঘরে আগুন দেয়নি। অথবা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসছিলেন, জাতীয় পার্টিও কিন্তু বিএনপির কোন নেতা কর্মীর ঘর টার্গেট করে আগুন দেয়নি। আবার খালেদা জিয়া যখন 96-তে আন্দোলনের মাধ্যমে তার পতন হলো, সেই সময়ে আওয়ামী লীগের শক্তি ছিল, আওয়ামী লীগও কিন্তু কারো বাড়িতে একটি ঢিলও ছুড়েনি। আবার 2006 সালে সেই সময়ে যখন আন্দোলনের মুখে খালেদা জিয়ার পতন হলো, বিএনপির কোন নেতা কর্মী একটা বাড়ির কোন জানালার একটা কাঁচও ভাঙেনি। আজকে তারা যে সংস্কৃতি চালু করেছে,
এই সংস্কৃতি দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ আরো 30 বছর পিছিয়ে গেছে, সভ্যতা পিছিয়ে গেছে। আজকে ফজলু ভাই বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র ছাত্রীদেরকে আবেদন করলে তাদেরকে এখন জঙ্গি মনে করে। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে এখন কিন্তু সেই অ্যাকসেপ্ট করা হয় না, কোন অ্যাকসেপ্টেন্স লেটার আমার ছেলে মেয়েরা পায় না, বিদেশি স্কলারশিপ পায় না। নতুন বাংলাদেশের এই ছেলে মেয়েগুলাকে 14 লক্ষ ছেলে মেয়ে আজকে এসএসসি পরীক্ষা ছাড়া অটো পাস হয়ে যায়। আমার ছেলে মেয়েদের বিদ্যা বুদ্ধি যোগ্যতা ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, আমার মেধার মুখ গুলা চলে যাচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়ে নতুন প্রজন্ম, সে এখন সেখানে সেই প্রফেসরকে সে এখন যখন পরীক্ষা দেয় সেই রুমে প্রফেসর থাকতে পারে না। টিচাররা কিন্তু এখন অনেকেই ক্যাম্পাসে যেতে পারে না। এই হচ্ছে শিক্ষাঙ্গন। প্রিন্সিপালদের মুখের গলায় জুতার মালা, এইভাবে 1200 উদযাপন আছে। আমি দেশবাসীর কাছে সকলের কাছে বলবো, আল্লাহ আমাদেরকে যাতে অন্তত পক্ষে অন্যান্য তালেবানি রাষ্ট্রের মতো না বানায়। আল্লাহ যাতে আমাদেরকে সেই 5ই আগস্ট 2024 সালের আগে যেমন সকলে মিলে সকলের তরে আমরা কাজ করেছিলাম, যেমন সকলেই কিন্তু ব্যবসা বাণিজ্য করেছিল, সকলের জন্য নিরাপদ বাংলাদেশ ছিল, এই রকম আচরণ যাতে সকলের মধ্যে আসে সেই আশা আমি ব্যক্ত করছি। এবং আমি সকলের কাছে শেখ হাসিনার মতো একজন সৎ মানুষের জন্য দোয়া কামনা করছি। এই শেখ হাসিনা বেঁচে ছিল বলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, সমস্ত রাস্তা 4 লেনে উন্নীতকরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষকদেরকে সেই 1,26,000 স্কুলকে সেই সরকারিকরণ এবং শিক্ষক থেকে শুরু করে সবাই ভালো ছিলাম। সবাই শুধু দোয়া করবেন, ভোট যাকে দিবেন দেন আমি জানি না, কিন্তু দোয়া করবেন যে মানুষটি বাংলাদেশকে সেই উপরের দিকে নিয়ে গেছিল সেই মানুষটির মতো নেতা আমাদের দরকার হবে। কাকে পাই আমি জানি না, হয়তো তার কারণে গ্রামে পাঠিয়ে দিয়েছে তাদের গৃহকর্তারা, এবং 20 লক্ষাধিক গার্মেন্টস কর্মী এখন বেকার। সারা দেশের বেকারত্বের ভিড়ের মধ্যে এবং ক্ষুধার যন্ত্রণায় এখন রিক্সাওয়ালা কিন্তু এক সময়ে যে 1000 টাকা মাইনে কামাইতো এখন কিন্তু তার ইনকামও অর্ধেকের চেয়ে কমে গেছে। মানুষের অসহনীয় কষ্টের কারণে শুধু লকডাউনটা শুধু আওয়ামী লীগের ছিল না, সমস্ত দেশবাসীর ইউনূসের প্রতি, ইউনূসের দুঃশাসনের প্রতি অনাস্থার প্রতিচ্ছবি ছিল এই লকডাউন। এবং আমরা শাটডাউন যেটা বলতেছি, যেহেতু ঢাকা ছিল লকডাউন এবং পুরা দেশে যেহেতু হচ্ছে এটাকে আমরা শাটডাউন, অর্থাৎ আমরা দেশটাকে বন্ধ করার কথা বলছি। মানুষ যাতে, মানুষের কাছে আমার আবেদন, যারা কষ্ট পাচ্ছেন, যাদের ঘরের যাদের আত্মীয় স্বজন গত ইউনূসের দুঃশাসনের কারণে শেখ হাসিনার বিদেশ গমনের পরবর্তীতে হাজার হাজার গৃহকর্তারা যাদের আত্মীয় স্বজন ধর্ষিত হয়েছে তাদের জন্য এই শাটডাউন। যারা খেতে পারছে না, যারা পড়তে পারছে না, যারা অর্থনৈতিক কষ্টে জর্জরিত তাদের জন্য এই শাটডাউন। এবং যাদের বেকারত্ব আছে, সমস্ত শিল্প কলকারখানা 400 গার্মেন্টস বন্ধ, তাদের জন্য এই শাটডাউন। যারা পুঁজিবাজারে 90,000 কোটি টাকা হারিয়েছে তাদের কাছে আমাদের আবেদন, আপনারা এই 16 এবং 17 তারিখে আপনারা সেই কর্মবিরতি পালন করে আপনার শাটডাউন আপনারা ঘোষণা করুন। আমার ড্রাইভার ভাইয়েরা এবং যারা ট্রাক ড্রাইভার ভাইয়েরা সবকিছু যারা আছেন, রাস্তার শ্রমিকেরা, সকলের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা কর্মবিরতির মাধ্যমে আপনারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন। যেমন পাকিস্তানে কিন্তু 2টো শ্রেণী আছে। পাকিস্তান যারা শাসন করে এরা সবাই কিন্তু নাস্তিক। এরা ধর্মটাকে ব্যবহার করে দরিদ্র মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য, জঙ্গিদেরকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে, এবং মাঝে মধ্যে জঙ্গিদের হাতে নিজেরাও মার খায়। কিন্তু জঙ্গিরা যখন মারতে আসে দেখবেন পাকিস্তান খুব নিষ্ঠুরভাবে জঙ্গিদের কিন্তু হত্যা করে, এবং ভারত সেটা পারে না। ভারতের কোনো জায়গায় আসলে কোনো ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত আমরা আসলে সেইভাবে দেখি না। কারণ হলো ভারত আসলে মূলত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র চর্চা করে। তবে এই ভারতের ত্রুটিগুলোর মধ্যে একটা হলো এরা না পারলো নিষ্ঠুরতাটাকে গ্রহণ করতে, না পারলো কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে। তাদের সিদ্ধান্তের মধ্যে আমি সবসময় একটা দোলাচল দেখি। এর মধ্যে এক ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম থাকাতে
ভারতের একটা ধীরগতিতে উন্নতি হচ্ছে, কিন্তু এই রাষ্ট্রটাকে যে আরো বেশি উন্নতি করার সুযোগ ছিল সেই সম্ভাবনাও কিন্তু ভারতের রাজনৈতিক নেতারা পুরোপুরি রিয়েলাইজ করতে পারেন নাই। সেটা হয়তো আসলে করা যায়ও না, কিন্তু আমাদের জন্য সমূহ বিপদ হয়ে গেছে এই পাকিস্তানি মুসলমান বাংলাদেশে বাড়ানো। সেই বাঙালি মুসলমানের মন নামে এক পুঁথি লিখলো যে আহমদ ছফা পুঁথি লিখে সেখান থেকে কিছু শাগরেদ তৈরি করলো, সলিমুল্লাহ খান টান। এরা সবাই পাকিস্তানি মুসলমান তৈরিতে বাংলাদেশে ভূমিকা রেখেছে। এই পাকিস্তানি মুসলমানগুলা, আমরা কিন্তু 24-এর জঙ্গি উত্থানের আগে আমরা এক ধরনের ধারণা করতাম যে পাকিস্তানি মুসলমান শুধুই এই যে কাজী ইব্রাহিম আর কি বলে তারেক মনোয়ার বা জামাতের আমরা যাদেরকে দেখি, যাদের কাছে হলো যে আপনার আল্লাহর নামে নবীর নামে দুনিয়ার সব ধরনের অপকৌশল, সব ধরনের অপকর্ম, সব ধরনের আপনার অমানবিকতা, সব ধরনের আপনার কি বলবো যত ধরনের কুচক্র ষড়যন্ত্র আছে সবকিছু কিন্তু এরা আল্লাহর নামে নবীর নামে এরা মনে করে যে এটা জায়েজ, যতদিন না ওরা ওদের মূল উদ্দেশ্য দ্রুত মরে যাওয়া এবং এই মরে যাওয়ার জন্য যেইটাকে ওরা এই পৃথিবীর উদ্দেশ্য তৈরি করে সেটা হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। এই প্রক্রিয়া দুইটা অর্জন করার জন্য মিথ্যা বলার বা কোনো ধরনের আপনার অনৈতিক এবং ন্যায় নীতিহীন কাজ করার এগুলোতে কোনো গুনাহ নাই, পাপ নাই। পাশাপাশি এই জঙ্গি যারা তৈরি করেছে জামাত হেফাজত মিলে, এই যে মুসলমান শ্রেণীটা অর্থাৎ পাকিস্তানি মুসলমান, এদেরকে পাকিস্তানের যে আপনার শাসক শ্রেণী আছে যেটা নাস্তিক, একেবারে মোটা দাগে আপনি বলতে পারেন নাস্তিক, এই শ্রেণীর একটা নাস্তিক শ্রেণী যখন এই বাংলাদেশের এই জামাত হেফাজত দ্বারা তৈরি পাকিস্তানি মৌলবাদী গোষ্ঠী বা মৌলবাদী জনসাধারণের নেতৃত্বকে বা এদের প্রাধান্যটাকে সমর্থন করে এক ধরনের আপনার পাকিস্তানের মতো একটা শাসক শ্রেণী এই মুসলমানদের মধ্যেও আমরা দেখতে পাই, এবং এরা খুবই প্রিভিলেজড। এবং দেখবেন একটা যদি মুক্ত চিন্তার ছেলে বা মেয়ে সে যদি পাকিস্তানি মুসলমান, তাহলে কিন্তু তাকে এরা গিয়ে পেছন থেকে গিয়ে গর্দান কেটে হত্যা করে ফেলে বা হত্যা করার চেষ্টা করে। রাষ্ট্র, এমনকি আওয়ামী লীগের আমলেও রাষ্ট্রের মধ্যে প্রজ্ঞা মেধা সেই মিলনটা ছিল না যেটা দিয়ে এদেরকে রক্ষা করার দরকার ছিল, যেটা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। রাষ্ট্র দরকার হলে কোনো কারণে কারো বিচার করতে পারে, যদিও আমি বিচারের এখানে কিছু দেখি না, কিন্তু বাংলাদেশের এই জামাত এবং হেফাজত দ্বারা তৈরিকৃত মুসলিম আওয়ামী লীগেও এত ব্যাপক সংখ্যক যে দলকে আমি এখন সমর্থন করছি, কারণ যারা সারা বাংলাদেশের কোনো ভবিষ্যতে কোনো উপায় নাই, ফলে কথা সাবধানে বলতে হয়। কিন্তু মূল কথা হলো যে তাদের জায়গা কিন্তু বাংলাদেশ দেয় নাই। কিন্তু শেখ হাসিনা তো বদরুদ্দিন উমরকে সেভ করছে। দেখেন, বদরুদ্দিন উমর, সলিমুল্লাহ খানও যে আস্তিক আমার মনে হয় না, নাস্তিকই মনে হয়। সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, দেখেন ফরহাদ মজার কিন্তু লিভ টুগেদারই করেছে, এখনো করে কিনা জানি না। আপনি একটা অন্য কোনো মানে যে কোনো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাপন্থী একটা ছেলে বা মেয়ে যদি লিভ টুগেদার করে, এই পাকিস্তানপন্থী জামাত হেফাজত ওদেরকে বাইর করে এনে কিন্তু গর্দান কেটে মেরে ফেলবে। ফরহাদ মজারকে কিন্তু ওরা মারবে না। দেখেন, চীনের মতো এক দেশ দুই নীতি চালাচ্ছে, এবং অসংখ্য এই পাকিস্তানের শাসক শ্রেণী এই মানে শাসক শ্রেণীর মতো একটা গোষ্ঠী বাংলাদেশে কিন্তু তৈরি হয়েছে, এবং এদের মূল কনস্টিটিউয়েন্সি ছিল এই জামাত হেফাজতের মুসলমানগুলা, এবং এদের শিরোমণি হইল এই ইউনুস তো নাস্তিক, তাই না? লামিয়া ইউনুস, এরা যা করে প্রকাশ্যে এবং নীরবে এবং পর্দার আড়ালে এবং সম্মুখে, এতে কিন্তু হেফাজত জামাত এদের কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ হেফাজত জামাত মিলে বাংলাদেশে যেই শ্রেণীটা তৈরি করেছে, এই শ্রেণীটাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আপনার
ইয়ে করে এসছে, সবসময় এই ডমিনেট, মানে এটাই হলো এই মুসলমান গুলাই যাদের আসলে কোনো মনের মধ্যে কোনো আলো নেই। এদের নানান জিনিস আছে, এরা কেউ এদের গলা ভালো, এরা সুন্দর করে কথা বলতে পারে, এরা এটা সেটা, এদের না আছে কোনো ধরনের আপনার সৃজনশীল পড়াশোনা, না আছে সৃজনশীল কূটনীতির কোনো ধরনের ধারণা, এদের না আছে কোনো আপনার সত্যিকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, সেই চেতনায় আলোকিত মানুষ হওয়ার তো সুযোগই নেই। এরা তো গড়েই উঠেছে পাকিস্তানি মুসলমান হিসেবে, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়টা সবসময় পাকিস্তানি মুসলমানদের দখলে ছিল। এবং সেখানে আপনার যেমন নাস্তিক ছিল, আস্তিক ছিল, ধরেন নাস্তিক ছিল জসিম, আস্তিক ছিল রিয়াজ হামিদুল্লাহ এখন দিল্লিতে কি বলে ইউনুসের হাই কমিশনার। এরা মিলে সবসময় পররাষ্ট্র মন্ত্রণালয় চালিয়েছে। অথচ আমাদের দরকার ছিল, দেখেন বাংলাদেশটাকে যদি মুক্তিযুদ্ধের ধারায় নিয়ে আসতে হয়, বাংলাদেশের কয়েকটা মন্ত্রণালয়ে সবসময় আপনার যারা প্রশাসক হিসাবে নিযুক্ত হবেন রাজনৈতিক দল থেকে, আওয়ামী লীগ থেকে, তারা যদি মুক্তিযুদ্ধের চেতনায় নিজেরা যদি সত্যিকার অর্থের শৈথিল্য দেখান, তাহলে আর সেই মন্ত্রণালয়গুলোকে ফিরে আনতে পারবেন না। আমি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা কিছু আপনাদেরকে বলি। যেমন ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2009 সালে ক্ষমতা গ্রহণ করেন, তখন দীপু মনি হলেন পররাষ্ট্র মন্ত্রী আর মিজানুল কায়েসকে করা হলো পররাষ্ট্র সচিব। মিজানুল কায়েসের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস এবং সেই ধরনের একজন মানুষ হওয়ার চেতনা ছিল, কিন্তু দেখেন মুক্তিযুদ্ধের চেতনায় আপনার চেতনা যদি মুক্তিযুদ্ধের চেতনাও থাকে, শুধু সেটা দিয়েও আপনি নাগরিক হিসাবে সেটা ঠিক আছেন, কিন্তু আপনি যদি কোনো প্রশাসনিক পদ গ্রহণ করেন, তখন কিন্তু আপনাকে ওই চেতনা বাস্তবায়ন করতে হবে। চেতনা বাস্তবায়ন করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে জায়গাটায় আপনাকে শুদ্ধ হতে হবে সেটা হবে অর্থলোভ থাকা যাবে না। অর্থলোভ যদি থাকে আপনি চেতনা বাস্তবায়ন করতে পারবেন না। আর বাংলাদেশে জামাত হেফাজত মিলে যে মুসলমান শ্রেণী তৈরি করেছে, অর্থাৎ যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শ্রেণী, যে একটা ইউনিক মুসলমান শ্রেণী, যেটা সারা বিশ্বের খুব কম দেশে এই ধরনের হৃদয়ে ঘৃণা ধারণ করে এবং দুনিয়ার সব ধরনের অপকর্মকে জায়েজ মনে করে, এই ধরনের মুসলমান শ্রেণী পৃথিবীর খুব বেশি দেশে কিন্তু নাই। এই মুসলমান শ্রেণীকে যদি আপনি ঠিক করতে হয়, আপনি যদি মন্ত্রী হন, আপনি যদি সচিব হন, আপনার শুধু মুক্তিযুদ্ধের চেতনাটা মনের মধ্যে থাকলেই হবে না, আপনার অর্থনৈতিক লোভটা কমপক্ষে সীমিত হতে হবে। কারণ এই লোভে যদি আপনি পেয়ে বসে যায়, হ্যাঁ, এই দুটো যদি আপনার থাকে, অর্থাৎ টাকা রোজগারের ধান্দায় আপনি চলে গেলে আপনি আর আপনার চেতনা বলুন, আপনার আদর্শ বলুন, সেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না। মিজানুল কায়েস বিএনপির সময় 5-6 বছর রাস্তায় রাস্তায় ঘুরছে, ওএসডি হয়েছিল বা বিভিন্ন ধরনের অপমানিত হয়েছে, ফরেন সেক্রেটারি হয়ে সে উসুল করার জন্য বসে গেল যে তাকে টাকাগুলো উদ্ধার করতে হবে। আর মিজানুল কায়েসের দুর্ভাগ্য হলো সে এমন একটা মন্ত্রণালয়ের সচিব, সেখানে চাইলেই ওই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের মতো বা হোম সেক্রেটারির মতো বা অন্য এলজিআরডি সচিবের মতো কিংবা স্বাস্থ্য সচিবের মতো রাতারাতি 100 কোটি টাকা বানিয়ে ফেলা যায় না। ফলে সে তার সাধ্য মতো চেষ্টা করেছে। আর সে সাথে সাথে তখনকার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাথে সে পার্সোনাল ক্লিকে চলে গেছে। অর্থাৎ দীপু মনি আর এই ইয়েকে কি বলে, দীপু মনির সহ্য হয় না মিজানুল কায়েসকে, মিজানুল কায়েসের সহ্য হয় না দীপু মনিকে। ফলে এই দীপু মনির যে কূটনৈতিক ক্যাপাসিটি বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, যেটা মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসার কথা ছিল, সেটা এসছে এই রিয়াজ হামিদুল্লাহদের মাধ্যমে, যেগুলো পুরোপুরি একটা হলো রিয়াজ হামিদুল্লাহ পাকিস্তানি জঙ্গি, সুফিউর রহমান, এই লোকগুলা, এবং এর পরিস্থিতিটা তৈরি করে দিয়েছে মিজানুল কায়েস।
চিন্তা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয়, আমি আসলে তাদের জন্য ভিডিও করি, আমার ভিডিওতে কত লাখ কত হাজার কত শো ভিউ হলো, এগুলোর চেয়েও বড় দরকার হলো যে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের ভবিষ্যৎ নেতা সজীব ওয়াজেদ জয়, ইনারা যদি আমার ভিডিওগুলা শুনেন, তাদের একটা ইনসাইট গ্রো করবে কিভাবে তাদের নিজেদের দলের লোকজন নিজেরা অভ্যন্তরীণ মারামারি, ছোটখাটো বিবাদ নিয়ে, লোভ লালসা নিয়ে নিজেরা মারামারি করে একটা রাস্তা তৈরি করে এই অশুভ শক্তি পাকিস্তানি মুসলমান গুলার জন্য। সেটা তাদের বোঝা উচিত। সেটা যদি আমাদের দেখতে হয়, এই ফরেন মিনিস্ট্রিতে সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ছিল দীপু মনি আর মিজানুল কায়েসের মারামারি দেখা। যাই হোক, এখন মন্ত্রী যেহেতু শক্তিশালী, শেষ পর্যন্ত মিজানুল কায়েস টিকতে পারে নাই। মিজানুল কায়েসের পরে নিয়ে আসলো শহীদুল হককে। শহীদুল হক সম্পর্কে অনেক খারাপ কথা বলেছি অতীতে, এখন আর বলতে চাই না। কিন্তু আমি শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি বা সজীব ওয়াজেদ জয়কেও জিজ্ঞেস করতে চাই যে আপনারা এই যে এই শহীদুল হক ভারতে কোথায় গিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার দখল করেছিল, হ্যাঁ, আজকে শহীদুল হক কোথায়, বঙ্গবন্ধু চেয়ার কোথায়? পাকিস্তানি আপনাদের যেটা, এগুলো খুবই দুঃখের কথা। অর্থাৎ ভবিষ্যতে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব মিডিয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় জয়কার। উনি অত্যন্ত ডিপ্লোম্যাটিক পদ্ধতিতে কৌশলগতভাবে যাচ্ছেন। সেটার ফল যে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে কিন্তু এখন বিশ্ব নেতাদের মধ্যে সারা বিশ্বের মিডিয়াতে সবচেয়ে বড় ফোকাসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ আওয়ামী লীগ যে দ্রুত, আর বাংলাদেশে দেখেন লকডাউনটা যেভাবে পালিত হলো, যেভাবে ইউনূস ভয় পেয়ে গেল, গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা ভয় পেয়ে গেল, এর মানে কি? মানে হলো যে খুব দ্রুত, হ্যাঁ, সেই দ্রুতটা 6 মাসে হবে না 2 বছরে হবে, সেটা বলার সময় আমি জানি না, কিন্তু খুব দ্রুত আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় ফিরে আসছে। ক্ষমতায় ফিরে আসলে কোন কোন জিনিসগুলা বাংলাদেশে আমাদের কাল হয়েছিল, সেই জিনিসগুলো আমাদের আসলে সবসময় এখনই হলো যে এই ভুলগুলা নিয়ে বসে চিন্তা করার। সেই দিক থেকে আমরা দেখলাম যে এই প্রথম ভুলটা শুরু হয়ে গেল এই মিজানুল কায়েস, দীপু মনি, দুজনেই মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগের সমর্থক, ঠিক আছে, কিন্তু এরা অভ্যন্তরীণ কোন্দলে দাঁড়িয়ে গিয়ে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর কোনো সুযোগ তৈরি হয় নাই যে এই মন্ত্রণালয়টা মুক্তিযুদ্ধের চেতনায় আসার কোনো চেষ্টা করে। আসলে এখানে চেষ্টা করারই সুযোগ খুবই কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের পরবর্তীতে সচিব করেছেন, এই লোকগুলোর যোগ্যতা তো ছিল, অর্থাৎ ওইখানে যা কিছু ছিল, কিন্তু যোগ্যতা তো আসল জিনিস না। আসল জিনিস হলো যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে আনা। অর্থাৎ আপনি ইমিডিয়েটলি যদি আপনি কি বলে কোনো ধরনের বাছ বিবেচনা না করে যে কাউকে আপনি বড় একটা দায়িত্ব দিয়ে দেন, আপনার যেটা হবে কি, আপনার ইমিডিয়েট পারপাসটা সার্ভ হবে, কিন্তু দীর্ঘমেয়াদে যখন 2024-এ যে অশনি বিপদটা আমাদের উপর ঘাড়ে এসে চাপলো, সেই সময়ে ওই লোকগুলাকে আপনি ওয়াকার হিসাবে আবির্ভূত হতে দেখবেন। সেক্ষেত্রে আমি বলবো যে এই ভুলগুলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ভবিষ্যৎ নেতা সজীব ওয়াজেদ জয়, তাদের আসলে আর করার সুযোগ নেই। এই জন্য যে তখন হয় কি, এই আমাদের মতো নিরীহ মানুষ যারা শুধু মুক্তিযুদ্ধের চেতনা করে করে আমরা গলা ফাটাচ্ছি, হ্যাঁ, তাদের উপর তারা ভীষণ অন্যায় ইতিমধ্যে করেছেন। তারা নিজেদের লোকগুলোকে মানে ঠিক মতো শুধু যোগ্যতা তো আসলে যোগ্যতার ভিত্তিতেও তারা কিছু চিন্তা করেনি। তারা যে মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশটাকে দাঁড় করানো দরকার, সেই দিকে আমি তো অন্তত কোনো মানুষকে দেখিনি। সেই কাজগুলো ভবিষ্যতে এইটাই একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। দেখেন, এই মিজানুল কায়েস আর দীপু মনি যখন, এরপরে যেসব মন্ত্রীগুলো এসছে, তারপরে কি শাহরিয়ার আলম আসলো, এই যে বয়োবৃদ্ধ ওই লোকটা আসলো যে মারা গেল, মাহমুদ আলী সাহেবের চেতনা সব ঠিক আছে, কিন্তু একটা টাউট টাইপের লোক। এবং আমি কিছুই দেখলাম না। এই লোকটা শুরু করলো যে মুক্তিযুদ্ধের চেতনা, পররাষ্ট্র নীতিকে ফিরিয়ে আনবে মুক্তিযুদ্ধের চেতনায়, তার কোনো দিকে সে গেল না। পরে তিনি তাকে আবার কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী নিয়োগ দিলেন,
আমি বুঝি না। অর্থমন্ত্রী আপনি ইয়েকে দিতেন, এই মোমেন সাহেবকে দিতেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী। কেন দিয়ে মোমেন সাহেবকে দিতে বলছি, মোমেন সাহেবকে আমি দেখেছি যে একেবারে বেসুমার পরিশ্রমী একটা লোক, নেত্রী যা চায় তা করার একটু চেষ্টা করে, হ্যাঁ, রাত দিন খাটে। আপনি তাকে ইয়ে করতেন, অর্থমন্ত্রী করতেন। কেন তাকে অর্থমন্ত্রী করতে বলছি, কেন তাকে পররাষ্ট্রমন্ত্রী করতে বলছি না, সেই জায়গাটা হলো এখানে গুরুত্বপূর্ণ। কারণ হলো যে দীপু মনির পরে যারা এসেছে এদের ভালো মন্দের দিকে আমি যাচ্ছি না, কিন্তু কথা হলো যে এই যে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে যে সচেতনতা, এই চেতনাটা যে আসলে কি, পাকিস্তানি মুসলমান কোনটা, বাংলাদেশি মুসলমান কোনটা, এই পার্থক্যগুলো বোঝার যোগ্যতা মোমেন সাহেব বলুন, শাহরিয়ার আলম বলুন, এদের কারো কিন্তু ছিল না। ফলে আর হাসান মাহমুদের কথা তো বাদই দিলাম। হাসান মাহমুদ তো নিজেকে মনে করে যে বড় পণ্ডিত। বর্তমান বিশ্বে আপনি একটা টুইট নিজে লিখতে পারবেন না, হ্যাঁ, এমন লোককে যদি আপনি পররাষ্ট্র মন্ত্রী করেন, আপনি নিজের কবর নিজে খুললেন ওইখানে একটা, এটা দিয়ে। অর্থাৎ আমি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছি, এই লোকগুলোকে আপনারা, হ্যাঁ জানি যে লোকজনের অভাব আছে, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো লোকের অভাব আছে, পররাষ্ট্র সচিব হওয়ার মতো সত্যিকারের আলোকিত মানুষ ফরেন মিনিস্ট্রিতে খুবই কম। তা আপনারা লোকজন তৈরি করেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষ করেন, একটা ভালো পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো একটা ছেলে মেয়েদেরকে রেডি করেন, হ্যাঁ, সেটাও তো আপনারা করতে পারেন না। অর্থাৎ আপনাদের যে দীর্ঘমেয়াদে স্বল্প মেয়াদে প্রজ্ঞার সাথে বাংলাদেশটাকে যে এই বঙ্গবন্ধুর রক্ত, চিন্তা করেন বাংলাদেশে, হ্যাঁ, জাতির পিতাকে খুন করা হয় সপরিবারে, যারা খুন করেছে সেই গোলাম আজমকে জামাই আদরে কিন্তু মরতে দেয়া হয়। গোলাম আজম জেল খেটেছে, সব করেছে, কিন্তু গোলাম আজমের শান শকত গুলা দেখেন জেলে সে কিভাবে ভোগ করেছে। হ্যাঁ, সেই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়, আপনাদেরকে বলছি আপনারা কিন্তু অন্তত জাতির পিতার কথা চিন্তা করেও ভবিষ্যতে আর ওয়াকারের মতো কাউকে নিয়োগ দিবেন না। আর ফরেন মিনিস্ট্রিটা যেহেতু অলরেডি এটা একটা হাটহাজারি মাদ্রাসা, এখানে যে কেউ ইনরোড করতে পারে, এখানে আর সরকারগুলা তো রাষ্ট্রদূত নিয়োগ, এইটা অর্থাৎ যেই মন্ত্রণালয়টা হওয়ার দরকার ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে 1 নম্বর শক্তি। কারণ বাংলাদেশে আর্মি কারোর সাথে যুদ্ধ করবে না, আর আর্মির মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন অফিসার থাকলেও এটা যে দুঃসময়ে পরিপূর্ণভাবে পাকিস্তান করে সেটা আমাদের চোখের সামনে আছে। আর্মিকে তো কন্ট্রোল করা অনেক কঠিন, অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা তুড়ি মেরে কন্ট্রোল করা যায়। সেই কন্ট্রোলটা কিন্তু শেখ হাসিনা সরকার নিতে পারল না। শহীদুল হক নিশ্চিতভাবে শেখ হাসিনাকে খুশি রেখেছে, না কাকে খুশি রেখেছে জানি না, সে এমন ভাবে পরতে জঙ্গি এবং মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের তৈরি করেছে। এই 7 বছর সে ফরেন সেক্রেটারি থাকা অবস্থায় এগুলোই এখন এই ফরেন মিনিস্ট্রিটা লিড করতেছে। এই আসাদ আলম সিয়াম এখন যে ফরেন সেক্রেটারি, এগুলা সব শেখ হাসিনারই তৈরি জঙ্গি, অর্থাৎ শহীদুল হকের মাধ্যমে। তারপরে রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে হাইকমিশন বা আরো নানান জায়গায় যারা আছে, সবার নাম বললে তো মানুষ আর চিনবে না, সেই নামগুলো আর বলতে চাই না। যে মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে শক্ত হাতিয়ার হতে পারত যদি উনি একটু বিবেচনা করে সেটাকে চালানোর ব্যবস্থা নিতেন। এই যে আমি আজকে এত কথা বলেছি, শেখ হাসিনার পক্ষে আমি একমাত্র দাঁড়িয়েছি এত বড় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। বিশ্বাস করেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো আমাকে চেনেন, এই 2024-এর জঙ্গি উত্থানে এই পতন না হলে আমি রিটায়ার করা পর্যন্ত আওয়ামী লীগের কোনো লোকই আমাকে চিনত না, সজীব ওয়াজেদ আমাকে চিনত না, শেখ হাসিনাও আমাকে চিনত না। এইটা শেখ হাসিনার ব্যর্থতা, সজীব ওয়াজেদ জয়েরও ব্যর্থতা হয়েছে। তো কেন চিনত না জানেন? কারণ হলো যে জাতির পিতা যে যারা খুন করলো, সেই খুনিরা যেভাবে বাংলাদেশে বসলো, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তাদের যে অসাবধানতা, এই অসাবধানতার ফাঁকে সত্যিকারে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাপন্থী যে লোকগুলো সত্যিকারে কন্ট্রিবিউট করতে পারত, তাদেরকে চেনার তাদের কোনো আসলে পদ্ধতি ছিল না। ফলে এই চেনা কোনোদিনও হতো না, এবং যে একটা করুণ পরিণতির মাধ্যমে এই চেনাটা হলো, সেটাতে আমি ক্ষতিগ্রস্ত না, আমি সুখীও না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবচেয়ে বেশি কষ্ট পাই যে যেই মানুষটা সারাদিন পরিশ্রম করে বাংলাদেশকে এত বড় একটা অর্থনৈতিক অগ্রগতি দিলেন, বাংলাদেশের গরিব দুঃখী মানুষের জীবনের উন্নতির চেষ্টা করলেন, তাকে অপমানিত হতে হয়েছে।
একমাত্র পাকিস্তানি মুসলমানদেরকে কিভাবে ডিল করতে হবে এই সম্পর্কে ধারণা বা প্রজ্ঞা তৈরি করতে না পারাতে। সেই পাকিস্তানি মুসলমানের পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন ভর্তি, এই বাংলাদেশটাও ভর্তি। দেখেন, আমাদেরকে এই পাকিস্তানি মুসলমানদেরকে কিভাবে ডিল করতে হবে এর বিকল্প আমি কিন্তু বারবার বলছি। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং যারা মননশীল, ক্রিয়েটিভিটিতে বিশ্বাসী, তাদের চিন্তা করতে বলবো। আমার থেকে ভালো চিন্তা কেউ যদি নিয়ে আসতে পারেন সেটাকেও গ্রহণ করতে হবে। আপাতত আমি সেটা পাবলিক ডোমেইনে দেখছি না। আমার কথা হলো, বাংলাদেশে যে পাকিস্তানি মুসলমান তৈরি হয়েছে, এই মুসলমানগুলাকে আমরা চাই না। আমরা দরকার হলো সৌদি আরবের মুসলমান চাই। আমরা সৌদি আরবের মতো মুসলমান তৈরি করব। হ্যাঁ, তারা তো এই যে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা করে না। আপনার ইউএইর মুসলমান তৈরি করব, যেখানে ভারতের লোকজন এই দেশটার সব ধরনের চালিকা শক্তি। আমরা দরকার হলে মিশরের মুসলমান তৈরি করব, যেখানে আপনার খ্রিস্টানদেরকে তো মিশরের মুসলমানরা, হ্যাঁ সেখানে তো জামাতে ইসলাম আছে, ব্রাদারহুড, কিন্তু বাকি মুসলমান গুলা তো খ্রিস্টানদের ঘৃণা করে না। তারপরে আমরা মরক্কোর মতো মুসলমান তৈরি করব। আমরা সারা বিশ্বের মুসলমান তৈরি করব দরকার হলে বাংলাদেশে। কিন্তু আমাদের এই যে পাকিস্তানি মুসলমান তৈরি হয়ে গেল, এই মুসলমানগুলাকে আমাদের রিপ্লেস করে ফেলতে হবে। এরা আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শত্রু। আমরা এটা যদি রিপ্লেস করার কথা চিন্তা না করি, ভবিষ্যতে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, অর্থাৎ বঙ্গবন্ধুর সৈনিকরা বা শেখ হাসিনার সৈনিকরা বাংলাদেশে টিকতে পারবো না। আমরা কিছুদিন এসে রাষ্ট্র শাসন করতে পারবো, কিন্তু তারপরে আবার এই পাকিস্তানি মুসলমানগুলা আমাদেরকে পরাজিত করবে। সুতরাং বাংলাদেশ থেকে পাকিস্তানি মুসলমানদের আপনার নির্বিষ করে দেয়া, এদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা জিরো করে দেয়া, এটা আমাদের এই প্রজেক্টটাই হওয়া উচিত ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষের যে সরকার আসবে তার একমাত্র প্রজেক্ট। এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার পোটেনশিয়াল অনুযায়ী ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15-16 বছর সময়টা ছিল আমি বলবো যে একটা মানে এই সময়টা হতে পারতো একটা 10-15 বছর একটা মন্ত্রণালয়কে, যেখানে বছরের পর বছর পাকিস্তানি মুসলমান দখল করেছে, তৈরি হয়েছে, লালন পালন হয়েছে, সেই মন্ত্রণালয়টাকে 10-15 বছর সময় কিন্তু বেশ ভালো একটা সময় এটার খোল নলছে পাল্টে দেয়া। সেই চেষ্টাটা যেন ভবিষ্যতে করা হয়, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে অনুকূল ভূমিকা কেন পালন করতে পারে জানেন? কারণ হলো, মুক্তিযুদ্ধের চেতনা সারা বিশ্বে বিক্রি করা যায়। এই জঙ্গি মৌলবাদ সারা বিশ্বের কোথাও বিক্রি করা যায় না, তারপরেও এটাই বিক্রি চলছে। কারণ হলো, এখানে যেসব মেধাবী ছেলে মেয়েগুলো আসে, এগুলা সবাই মগজ ধোলাই কিন্তু পাকিস্তানি মুসলমান।